হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড, NaClO আর পানি উৎপন্ন হয়। আর এই সেম রিঅ্যাকশনটা যদি আমরা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটাই তখন NaOH নেওয়া লাগবে আমার 12, 15 ডিগ্রির সময় NaOH আমরা 90 ছিলাম, 70 ডিগ্রির সময় আমরা নিব NaOH 12 প্লাস ক্লোরিন উৎপন্ন হবে, NaCl উৎপন্ন হবে, NaClO3 আর কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করব বাম সাইডে ক্লোরিনের জারণ অবস্থা কত আছে? 0, এখানেও 0, এখানেও 0। রাইট হ্যান্ড সাইডে তুমি দেখো সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন -1 জারণ অবস্থায় আছে, আর NaClO তে ক্লোরিন +1 জারণ অবস্থায় আছে। তাহলে ক্লোরিন 0 থেকে একবার -1 যাচ্ছে, তার মানে সেই ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ক্লোরিনের বিজারণ করছে। আবার ক্লোরিন 0 থেকে +1 এ গেছে, তার মানে ইলেকট্রন কি বর্জন করছে, তার মানে ক্লোরিনের জারণ করছে। এখানে একই সাথে ক্লোরিনের জারণ হচ্ছে আবার বিজারণও হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? অসামঞ্জস্যতা বিক্রিয়া, যেখানে একই মৌল একই সাথে কি হয়? জারিত হয় আবার বিজারিত হয়, ঠিক আছে? এগুলো কি বলা হয়? অসামঞ্জস্য বিক্রিয়া। যেমন এখানে যদি দেখো ক্লোরিন এখানে 0 তে আছে, 0 থেকে -1 এ গেছে, আবার 0 থেকে +5 এ গেছে। এই যে NaClO3 তে ক্লোরিনের জারণ অবস্থা কত? +5। ওকে, আচ্ছা, তাহলে বুঝা গেল? এই দুটো রিঅ্যাকশন তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। এবার আসো, তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া কি আমরা পারি? আজকে আমাদের মেইন পড়াই সেটা হচ্ছে আমাদের হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। এখান থেকে একটা 4 মার্কের একটা কোশ্চেন পরীক্ষা আসবে। লক্ষ্য করো হ্যালাইডের আদ্র বিশ্লেষণ জিনিসটা কি? তো আমাদের হ্যালাইড বলতে কি বোঝায়? হ্যালাইড বলতে বোঝায় গ্রুপ 30 or গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, এই যে গ্রুপের যে মৌলগুলো, এগুলো হ্যালোজেনের সাথে যে যৌগগুলো গঠন করে ওগুলোকে আমরা কি বলি? ওগুলোকে আমরা বলি হ্যালাইড, ওগুলোকে আমরা বলি হ্যালাইড। ওকে, হ্যালাইড। যেমন দেখো উদাহরণ আগে দেখাচ্ছি, BF3, এটা হচ্ছে বোরনের সাথে ক্লোরিনের যৌগ, BF3 বোরন ট্রাইফ্লোরাইড। তারপরে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের যৌগ, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপরে আছে PCl3, এটা হচ্ছে ফসফরাসের সাথে ক্লোরিনের হ্যালাইড, PCl3। তারপরে কি SiCl4, এটা হচ্ছে কি সিলিকনের সাথে ক্লোরিনের যৌগ, সিলিকন টেট্রাক্লোরাইড। ওকে, আচ্ছা, এরপরে আছে দেখো নাইট্রোজেনের সাথে ক্লোরিনের হ্যালাইড, এটা হচ্ছে NCl3। তাহলে আমরা এখন দেখব যে এই যে হ্যালাইড যৌগগুলো আছে এগুলো আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করে। এখন আমাকে বলো যে আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে কার সাথে বিক্রিয়া? আদ্র বিশ্লেষণ হচ্ছে পানির সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া। তাহলে লক্ষ্য করো, যেমন এখানে যে তোমার BF3 আছে, BF3 এটা পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে
প্লাস হচ্ছে HF। এবার লিখে দেখাও BOH3 কে দেখা কিন্তু হচ্ছে ক্ষারের মতো মনে হচ্ছে, দেখে ক্ষারের মতো মনে হচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষার না, ঠিক আছে? এটাকে তুমি এভাবে লিখতে পারো H3 হাইড্রোজেন 3টা, বোরন একটা, অক্সিজেন 3টা, H3BO3, এটাকে বলা হয় বোরিক অ্যাসিড। এরপর আসো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। এবার দেখো PCl3 এটা পানির সাথে যুক্ত হয়ে তৈরি করবে POH3 প্লাস HCl। POH3 কেও কি লেখা যায়? POH3 কে লেখা যায় H3PO3। এর নাম কি? এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। যদিও দেখে এটা ক্ষার লাগতেছে কিন্তু কোনো ক্ষার না, এটা অ্যাসিড। এরপরে আসো সিলিকন টেট্রাক্লোরাইড। SiOH4 SiOH4 প্লাস HCl। এটাকেও দেখো, এটাও কিন্তু দেখে ক্ষার মনে হচ্ছে, বাট এটা ক্ষার না, এটা ক্ষার না, ঠিক আছে? এর থেকে লিখতে পারবা H4 SiO4। ওকে, এটাকে আমরা বলবো সিলিসিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে জৈব যৌগ, এটা জৈব অ্যাসিড, আর এটা তো অজৈব অ্যাসিড, স্যালিসিক অ্যাসিড। তো বুঝলে দেখো আদ্র বিশ্লেষণ রিঅ্যাকশন কিভাবে ঘটে এগুলো। ওকে, এখন চলো আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হবে কি হবে না, কোনো একটা জৈব আদ্র বিশ্লেষণ বিক্রিয়া করবে কি করবে না তার জন্য দুইটা শর্ত আছে। আদ্র বিশ্লেষণের শর্ত নাম্বার 1, দেখো কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক সংকোচন হলে আদ্র বিশ্লেষণ হবে। উদাহরণ যেমন এই যে BF3, তোমরা জানো যে BF3 এর গঠনটা দেখো, 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 BF3 এ
বিশ্লেষণ হবে। উদাহরণ দেখো PCl3 যেটা এখানে দেখো এখানে দুইটা দুটো চারটা দুটো ছয়টা এখানে দুটো মানে হলো 8টা, তাহলে ফসফরাসের কিন্তু অক্টেট কমপ্লিট হয়েছে এবং ফসফরাস একটা তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে ফসফরাসের কিন্তু ডি অরবিটাল আছে না, ডি অরবিটাল, যেহেতু ফসফরাসের ডি অরবিটাল আছে তার মানে PCl3 আদ্র বিশ্লেষণে অংশগ্রহণ করবে। আচ্ছা এরপর দেখো সিলিকন টেট্রাক্লোরাইড দুইটা দুটো চারটা দুটো ছয়টা দুটো 8টা, তাহলে সিলিকনের অক্টেট কমপ্লিট অষ্টক পূরণ হয়েছে এবং সিলিকনের কি আছে, সিলিকনের তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে সিলিকনেরও ডি অরবিটাল আছে, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড কি আদ্র বিশ্লেষণে অংশগ্রহণ করবে। তাহলে অষ্টক সংকোচন হলে তো আদ্র বিশ্লেষণ হবেই, অষ্টক পূরণ হলে তোমার দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণুতে ডি অরবিটাল আছে কি নাই। হ্যাঁ, যদি ডি অরবিটাল থাকে তাহলে আদ্র বিশ্লেষণ হবে। ওকে, যেমন তুমি যদি কার্বন টেট্রাক্লোরাইডের কথা চিন্তা করো, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে বলো তো এখানে কি অবস্থা, এখানে অষ্টক পূরণ হয়েছে, এখানে অবশ্যই হয়েছে তো, কার্বনের অক্টেট কমপ্লিট হয়েছে না, এই যে দুইটা দুটো চারটা দুটো ছয়টা দুটো 8টা, তাহলে কার্বনের অক্টেট কমপ্লিট, কিন্তু কার্বনে কি ডি অরবিটাল আছে কিনা, না, কার্বন হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ের মৌল, কার্বন হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে এই ক্ষেত্রে কার্বনের কিন্তু 2d অরবিটাল নাই, কার্বনের 2d অরবিটাল নাই। যেহেতু কার্বনের 2d অরবিটাল নাই এই জন্য কার্বন টেট্রাক্লোরাইড আসলে আদ্র বিশ্লেষণে অংশগ্রহণ করবে না, ঠিক আছে, করবে না, বুঝছো সেটা, এটার ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হবে না। এটা আমরা বুঝলাম, তাহলে আমাদের শর্ত দুইটা, অষ্টক সংকোচন হলে আদ্র বিশ্লেষণ হবে, অষ্টক যদি পূরণ হয় এবং কেন্দ্রীয় পরমাণু যদি ডি অরবিটাল থাকে তাতেও আদ্র বিশ্লেষণ হবে। আচ্ছা এবার এটা ব্যতিক্রম আছে, দেখো ব্যতিক্রমকে NCl3, এটা এক্সেপশন, এটা এক্সেপশন, কিভাবে এটা এক্সেপশন, যদি NCl3 দেখো NCl3 এখানে নাইট্রোজেনের অক্টেট কমপ্লিট হয়েছে কিনা, এখানে নাইট্রোজেনের অক্টেট কমপ্লিট হয়েছে, দুইটা দুটো চারটা দুটো ছয়টা দুটো কত হলো 8টা, তাহলে নাইট্রোজেনের অক্টেট পূরণ হয়েছে, কিন্তু নাইট্রোজেনে কিন্তু কোনো ডি অরবিটাল নাই, আছে ডি অরবিটাল, নাইট্রোজেনে কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে নাইট্রোজেনেরও 2d অরবিটাল নাই, নাইট্রোজেনের 2d অরবিটাল নাই। যেহেতু নাইট্রোজেনের 2d অরবিটাল নাই তাহলে সেক্ষেত্রে তো আসলে নাইট্রোজেন আদ্র বিশ্লেষণে অংশগ্রহণ করার কথা না, ঠিক আছে, NCl3 তো আদ্র বিশ্লেষণে অংশগ্রহণ করার কথা নয়, কিন্তু তারপরেও NCl3 কি পানির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, সো এটা আলোচনা করব আমরা, তাহলে বুঝতে পারছো এটা কিন্তু এক্সেপশন, NCl3 টা এক্সেপশন। আচ্ছা তো এখন চলো আমরা হচ্ছে কিছু কোশ্চেন ডিসকাস করব যেটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এই কোশ্চেনটা এটাকে 5 স্টার দাও, এটা আসবেই, ঠিক আছে, এটা আসবেই। প্রশ্ন, সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত
এটার যদি তুমি এক লাইনে লজিক দিতে চাও যে এক লাইনে কিভাবে তুমি ব্যাখ্যাটা বলতে পারো, সেটা হচ্ছে আমার যে সিলিকনের কি আছে 3D অরবিটাল আছে কিন্তু কার্বনের 2D অরবিটাল নাই। সিলিকন 3D অরবিটাল আছে কার্বনের 2D অরবিটাল নাই। ঠিক আছে, একটু সামনে নিয়ে যান ক্যামেরাটা। ওকে, তাহলে কি বললাম দেখো, সিলিকনের 3D অরবিটাল আছে, কার্বনের কিন্তু 2D অরবিটাল নাই। এটা হচ্ছে মেইন রিজন। এখন দেখো এটা কিভাবে আদর্শ বিশ্লেষণটা ঘটে, এটার মেকানিজমটা দেখব এখন আমরা। ধরো এ হচ্ছে আমাদের সিলিকন, তাহলে সিলিকনের চারপাশে মোট 4টা ক্লোরিন থাকে। দেখো 4টা ক্লোরিন, এই হলো 4টা ক্লোরিন। আর আমাদের যে পানিকে আমরা কি লিখতে পারি, OH2। পানির যে অক্সিজেন পরমাণু আছে সেখানে কিন্তু 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, তোমরা এটা জানো, 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে। তো পানি এই যে মুক্তজোড় ইলেকট্রনগুলো এগুলা কি করবে, এগুলা হচ্ছে সিলিকনের যে 3D অরবিটাল আছে এই অরবিটালগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে। সিলিকনের 3D অরবিটালগুলো ভ্যাকেন্ট, ফাঁকা অরবিটাল। তাহলে পানির এই মুক্তজোড় ইলেকট্রন সিলিকনের ফাঁকা 3D অরবিটালে প্রবেশ করবে। আমরা এইভাবে জিনিসটাকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই। এইভাবে অ্যারো চিহ্ন দেওয়ার মানে কি, মানে হচ্ছে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন সিলিকনের ফাঁকা 3D অরবিটালে কি প্রবেশ করছে, এটা। ওকে, এই টাইপের বন্ধনকে আমরা বলে থাকি সন্নিবেশ বন্ধন। এটা নিয়ে পরে ডিটেইলস আলোচনা করব। সন্নিবেশ, ওকে। অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন সিলিকনের ফাঁকা 3D অরবিটালে প্রবেশ করবে। এর ফলে কি হলো দেখো, এর ফলে এরকম একটা জিনিস হবে, সিলিকন এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন,
সিলিকন আর অক্সিজেনের মাঝে একটা বন্ধন তৈরি হবে। অক্সিজেনে এখন একটা মুক্ত জোর পড়ে আছে। অক্সিজেনের কাছে মুক্ত জোর কয়টা ছিল? ঠিক আছে, অক্সিজেনের কাছে মুক্ত জোর ছিল দুইটা, কিন্তু অক্সিজেন দিছে কয়টা? দিছে তো একটা। তাহলে এখন একটা লোন পেয়ার অক্সিজেনের কাছে আছে। ওকে, তাহলে দেখো অক্সিজেনের হাত হয়ে গেছে কয়টা? 3 হাত হয়ে গেছে অক্সিজেনের। তো মাথায় রাখবা অক্সিজেন যদি 3 হাতে থাকে তাহলে অক্সিজেনে অলওয়েজ পজিটিভ চার্জ আসবে। কি চার্জ? পজিটিভ। অক্সিজেন 3 হাতে থাকলে অক্সিজেনে পজিটিভ আসে। মানে অক্সিজেন নরমালি কয় হাতে থাকে? অক্সিজেন নরমালি 2 হাতে থাকে। নরমালি 2 হাতে থাকে। যদি ইন কেস অক্সিজেন কোনো কারণে 3 হাতে চলে আসে, 3 হাতে চলে আসে, তাহলে কি অক্সিজেনে কি চার্জ? পজিটিভ চার্জ আসবে। আচ্ছা, এবার দেখো সিলিকনের হাত কয়টা হয়ে গেছে? সিলিকনের হাত 5টা, ঠিক আছে না? 5টা হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন তুমি কাউন্ট করে দেখো যে সিলিকনের সারাউন্ডিংসে মোট কয়টা ইলেকট্রন? এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে না? তাহলে সিলিকনের চতুর্পাশে মোট ইলেকট্রন হবে কয়টা? 5টা। বাট নিরপেক্ষ সিলিকন পরমাণুতে, নিরপেক্ষ সিলিকন পরমাণুতে সিলিকনের চতুর্পাশে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। এখন আছে কয়টা? 5টা। একটা বেশি হয়ে গেছে না? একটা বেশি হয়ে গেছে না? বেশি। এই জন্য সিলিকনে চলে আসবে নেগেটিভ চার্জ। সিলিকনে চলে আসবে নেগেটিভ চার্জ। তুমি অক্সিজেনের সারাউন্ডিংসও কাউন্ট করে দেখতে পারো। যেমন এখানে আছে 1টা 2টা, এখানে আছে 3টা, এই যে 3টা আর এখানে 2টা আছে না? লোন পেয়ার একটা। লোন পেয়ার বা মুক্ত জোর মানে কি? এখানে 2টা ইলেকট্রন আছে। তাহলে অক্সিজেনের সারাউন্ডিংসে আছে মোট কয়টা? 1 2 3 4 5, 5টা। কিন্তু অক্সিজেনের সারাউন্ডিংসে নরমালি কয়টা থাকে? 6টা, 2,6 6টা থেকে নরমালি, কিন্তু আছে কয়টা? 5টা। তাহলে একটা কম আছে না? এই জন্য অক্সিজেন কি প্লাস। বুঝছো? এটা বুঝতে হবে প্লাস মাইনাস কেন হবে। ওকে, তাহলে এই যে একটা মাঝামাঝি অবস্থা তৈরি হবে এখানে, ঠিক আছে? এর পরের ধাপে কি হবে দেখো। এর পরের ধাপে যেটা হবে, এর পরের ধাপে এরপরে তবে এখানে এইখানে এইখানে যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ না, এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে যাবে। এই হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে যাবে আর এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে যাবে। ওকে, একটা হাইড্রোজেন বের হয়ে যাবে আর একটা ক্লোরিন বের হয়ে যাবে। আচ্ছা দেখো এইখানে হাইড্রোজেনটা কি হিসেবে বের হবে? হাইড্রোজেনটা এখান থেকে বের হবে H+ হিসেবে। কি হিসেবে বের হবে? H+ হিসেবে বের হবে। তো এটা হলো না। হাইড্রোজেন যদি H+ হিসেবে বের হয় এর মানে হাইড্রোজেন কি করছে? হাইড্রোজেন তার নিজের ইলেকট্রনটা কাকে দিয়ে দিছে? তার নিজের ইলেকট্রনটা সে অক্সিজেনকে দিছে, দিয়ে এখান থেকে সে H+ হিসেবে বের হয়ে গেছে। তাহলে অক্সিজেনে কয়টা ইলেকট্রনের ল্যাকিংস ছিল? অক্সিজেনে একটা ইলেকট্রনের ল্যাকিংস ছিল। এখন অক্সিজেন যদি এখন হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন পেয়ে যায় তাহলে কিন্তু অক্সিজেন আবার নিরপেক্ষ অবস্থায় চলে আসবে। তাহলে হাইড্রোজেন এখান থেকে H+ হিসেবে রিমুভ হলো। আর ক্লোরিন এখান থেকে রিমুভ হবে Cl- হিসেবে। তার মানে ক্লোরিন সিলিকন থেকে একটা ইলেকট্রন নিয়ে বের হয়ে চলে যাবে। দেখো সিলিকনে কিন্তু অলরেডি একটা নেগেটিভ চার্জ আছে, মানে সিলিকনের কাছে একটা ইলেকট্রন বেশি আছে। এখন ক্লোরিন আইসা যদি তার এই এক্সট্রা ইলেকট্রনটা নিয়ে চলে যায় Cl- হিসেবে, তাহলে সিলিকন কি আবার নিউট্রাল অবস্থায় চলে আসবে না? সিলিকন কিন্তু আবার নিউট্রাল অবস্থায় ব্যাক করবে, ঠিক আছে কিনা? ওকে, তাহলে আলটিমেটলি হাইড্রোজেন এখান থেকে H+ হিসেবে বের হলো, ক্লোরিন এখানে Cl- হিসেবে
বের হবে, তাহলে কি উৎপন্ন করবে? HCl তৈরি করবে না দুইজন মিলে? আমি এটাকে প্লাস মাইনাস না দিয়ে আমি এভাবে লিখি, কি তৈরি করবে দেখো, HCl তৈরি করবে। আর আর সিলিকনের কি অবস্থা এখন দেখো, সিলিকনের এখন দুই হাতে তো দুইটা ক্লোরিন আছেই, আরেক হাতে একটা ক্লোরিন আছে, আরেক হাতে কি আসবে বলতে, একটা OH আসবে না? একটা ক্লোরিন তো বের হয়ে গেছে, একটা ক্লোরিন তো সিলিকন থেকে চলে গেছে, বুঝতে পারছো বিষয়টা? আর এই পানি থেকে তো একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে সিলিকনের আরেক হাতে একটা কি চলে আসবে? OH, ঠিক আছে না? OH, ওকে। তাহলে কি হলো দেখো, তাহলে এই পুরো মেকানিজমটার মাধ্যমে সিলিকনের একটা ক্লোরিন পরমাণু একটা OH মূলক দিয়ে কি হলো? প্রতিস্থাপিত হলো না? প্রতিস্থাপিত হলো। এবং এই সিমিলার মেকানিজমে তুমি এই বাকি ক্লোরিন গুলাকেও কি করতে পারবা? OH মূলক দিয়ে কি করতে পারবা? প্রতিস্থাপিত করতে পারবা। অর্থাৎ তুমি যখন এই যৌগটা নাও, তো এটা তুমি একবারে লিখতে পারি এইভাবে যে সিলিকন ক্লোরিন এখানে তো OH আছে না? OH। যদি এখানে আমি আরো 3 অণু পানি যুক্ত করি, কয় অণু পানি? 3 অণু পানি। এখানে তুমি 1 অণু পানি যুক্ত করছিলাম, তাহলে 1 অণু পানি কয়টা ক্লোরিনকে রিপ্লেস করতে পারে? একটা ক্লোরিনকে রিপ্লেস করতে পারে। তাহলে আমি যদি আরো 3টা ক্লোরিনকে এখান থেকে OH দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমার আরো কয় অণু পানি লাগবে? 3 অণু পানি লাগবে। তাহলে এখানে কি তৈরি হবে দেখো, সিলিকন 4 হাতে 4টা OH, আর 3 অণু HCl, বুঝে গেল? তাহলে ফাইনাল প্রোডাক্ট এইটা আসবে। তাহলে আলটিমেটলি বলো তো আমাদের মোট কয় অণু পানি লাগবে? মোট 4 অণু পানি লাগছে না? তাহলে আমাদের মূল যৌগটা কি ছিল? মূল যৌগটা ছিল সিলিকন টেট্রাক্লোরাইড। দেখো এটা ছিল আমাদের মূল যৌগ। তাহলে মোট ক্লোরিন এখানে কয়টা আছে? মোট ক্লোরিন কয়টা দেখো, ক্লোরিন হচ্ছে 4টা। তাহলে আমাকে 4টা ক্লোরিনকে 4টা OH দিয়ে কি করতে হবে? রিপ্লেস করা লাগবে। তাহলে মোট কয় অণু পানি লাগবে? 4 অণু পানি লাগবে। তাহলে 4 অণু পানি লাগবে, তো পানিকে আমরা এভাবে লিখলাম 4HOH। তাহলে 4টা ক্লোরিন 4টা OH দিয়ে রিপ্লেস হবে, তাহলে কি হবে? SiOH4 প্লাস 4টা কি, এইটা হবে তোমার নেট রিঅ্যাকশন, ঠিক আছে? নেট রিঅ্যাকশন। তাহলে তুমি জাস্ট এই মেকানিজমটা পরীক্ষার খাতায় লিখবা, আর এই ফাইনাল এই রিঅ্যাকশনটা লিখে দিয়ে আসবে, তাইলেই হয়ে যাচ্ছে, তাইলেই চাল। তাহলে এই ধরনের আদ্র বিশ্লেষণ কিভাবে হচ্ছে? তাহলে এই যে সিলিকনের p অরবিটাল থাকার কারণে, d অরবিটাল থাকার কারণে সে ওই ফাঁকা d অরবিটালে পানির যে মুক্ত যে ইলেকট্রন তাকে জায়গা দিতে পারছে, যার জন্য এই টাইপের বন্ধন সম্ভব হচ্ছে। দেন হাইড্রোজেন ক্লোরিন বের হয়ে ফাইনাল প্রোডাক্টটা তোমাকে দিয়ে দিচ্ছে। সিসিএল নিয়ে কিছু দেখা লাগবে না? ওটা হ্যাঁ, ওটা নিয়ে তো লিখবো, এটা নিয়ে তো লিখবো। তাহলে আগে এতটুকু লিখে ফেলো,
আচ্ছা, এবার তুমি কার্বনের ক্ষেত্রে একটু কথাবার্তা লিখো। যেমন দেখো CCl4 যেটা আছে, CCl4 কার্বন পেটানোর, এটার সাথে পানির কোনো রিঅ্যাকশন হবে না। কেন? লিখো যে কার্বনের 2d অরবিটাল না থাকায়, 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 কার্বনের 2d অরবিটাল না থাকায় কার্বনের 2d অরবিটাল না থাকায় কার্বন পানির মুক্তজোর ইলেকট্রনকে, পানির মুক্তজোর ইলেকট্রনকে তার অরবিটালে স্থান দিতে পারে না, তার অরবিটালে স্থান দিতে পারে না, তার অরবিটালে স্থান দিতে পারে না। তাই কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, তাই কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, তাই কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না। লিখতে পারবো পরীক্ষায়, লিখতে পারলি 4। ওকে, আসবে এটা তোমাদের মিডটার্ম পরীক্ষায় এই কোশ্চেনটা। এবার নেক্সট আসো, PCl3 ও NCl3 এর আদ্র বিশ্লেষণ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। ওকে, সো এখানে লক্ষ্য করো, এখানে প্রথমে যে NCl3 এর কথা আমরা একটু করে বলি। NCl3 নাইট্রোজেনটা লোন পেয়ার থাকে। আচ্ছা, সো তোমরা 9 10 একটা জিনিস পড়ে থাকবা, সেটা হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা। দেখো তড়িৎ ঋণাত্মকতা বলে একটা টার্ম ছিল পর্যায় সারণী অধ্যায়, তড়িৎ ঋণাত্মকতার সামনে আমরা বিস্তারিত পড়ব। তো তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা কি ছিল, যে যদি দুইটা মৌল তোমার সমযোজী বন্ধনে থাকে, তখন যে কোনো একটা মৌল কি করে ওই বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে নিজের দিকে অধিক জোরে আকর্ষণ করে, অধিক আকর্ষণ করে। ফলে কি হয়, ইলেকট্রনগুলো একটা পরমাণুর দিকে শিফট হয়ে যায় কিছুটা। তাহলে যে পরমাণুর দিকে ইলেকট্রনগুলো শিফট হয়ে যাবে, ওই পরমাণুতে কি চলে আসে, আংশিক ঋণাত্মক চার্জ। আর যার থেকে শিফট হবে সেখানে কি ধরনের চার্জ আসে, আংশিক ধনাত্মক চার্জ। তো দেখা যায় যে ক্লোরিনে, দেখো ক্লোরিনে আংশিক পজিটিভ চার্জ থাকে, নাইট্রোজেনে আংশিক নেগেটিভ থাকে, আংশিক কি নেগেটিভ থাকে। আচ্ছা, এবার পানিতে আসো, দেখো পানিতে আসো। পানিকে আমরা এভাবে লিখতে পারি HOH। আমাকে বলো তো, এই যে হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনে কি থাকে, আংশিক পজিটিভ চার্জ থাকে, আর এই পুরো ওয়েস্টের মধ্যে কি থাকে, আংশিক। দেখো বন্ধন যতক্ষণ পর্যন্ত তুমি না ভাঙবা ততক্ষণ পর্যন্ত আংশিক চার্জ, যেই বন্ড তুমি পুরোপুরি ব্রেক করে ফেলবা তখন টোটাল চার্জ চলে আসবে, প্লাস বা মাইনাস চলে আসবে। এখন দেখো নরমাল সিনারিও কি, নরমাল সিনারিও হচ্ছে দেখো এইখানে হাইড্রোজেন প্লাস, এখানে হাইড্রোজেন প্লাস, এখানে নাইট্রোজেন কি মাইনাস। এটা তো স্বাভাবিক রীতি যে ভাই প্লাস যাবে কার কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে। তাহলে এই যে এখানে যে H প্লাসটা আছে, এটা কাকে গিয়ে আক্রমণ করবে, নাইট্রোজেনের যে নেগেটিভ যে সেন্টারটা, এই নেগেটিভ সেন্টারে গিয়ে কি করবে, আক্রমণ করবে। তো এই আক্রমণের ফলে বলি কি তৈরি হবে, দেখো এখানে আক্রমণের ফলে তৈরি হবে NH, NH, NHCl2, NHCl2, অর্থাৎ
নাইট্রোজেনের তিনটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন কি দিয়ে রিপ্লেস হবে? একটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হবে। আচ্ছা, আর এই যে ক্লোরিনটা রিপ্লেস হবে ওটা পানির কাপ কোন অংশের সাথে যাবে? OH অংশের সাথে যাবে, দিয়ে তোমার বানাবে হচ্ছে HOCl। ঠিক আছে, HOCl। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সিমিলারলি তুমি যদি আরো 2 অণু পানি এখানে যুক্ত করো, আরো 2 অণু ওয়াটার, ঠিক আছে, তাহলে কি হবে বলো? তাহলে এই যে বাকি যে দুটো ক্লোরিন আছে ওই দুটো ক্লোরিন এবার হাইড্রোজেন দিয়ে কি প্রতিস্থাপিত হয়ে যাবে। আলটিমেটলি ফাইনালি কি হবে? ফাইনালি তুমি পাবা অ্যামোনিয়া, পাবা এখানে অ্যামোনিয়া পাবা, আর হচ্ছে 2 অণু কি পাবা? HOCl পাবা, HOCl পাবা। ঠিক আছে, তাহলে আমি যদি ফাইনাল রিঅ্যাকশন লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারবো যে NCl3, টোটাল 3 অণু পানি লাগবে এখানে, অ্যামোনিয়া তৈরি হবে, আর হচ্ছে 3 অণু HOCl তৈরি হবে। এটা হচ্ছে আমাদের NCl3 এর আদর্শ বিশ্লেষণ। বুঝছো কি হলো? মানে এখানে পানির যে প্রোটন আছে বা হাইড্রোজেন আছে ওইটা NCl3 ক্লোরিন গুলোকে কি করবে? রিপ্লেস করে অ্যামোনিয়া গ্যাস বানাবে, আর 3 অণু HOCl, আর HOCl কে তোমার বলা হয় হাইপোক্লোরাস অ্যাসিড, একটা অ্যাসিড এটা তৈরি হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি বাড়ি কাজ দিলাম, PCl3 টা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় গিয়ে চেষ্টা করবা। এটা SW থাকলো, এটার মেকানিজম বাসা থেকে লিখে নিয়ে আসবে। তুমি যেগুলো বই দেখতে পারো, অনলাইন নেট দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঘাটাঘাটি করে লিখে নিয়ে আসবে, তো বাড়ি কাজ থাকবে। ওকে, তাহলে আমাদের আজকের সেশন কমপ্লিট। আজকে